এতক্ষণ আমরা শিখলাম যে একটা স্প্রিং সাম্যাবস্থা থেকে সেই স্প্রিং এর সামনে একটা ম্যাচ বাঁধা। এতক্ষণ আমরা ভার্টিক্যালি শিখছিলাম, হরাইজন্টালি চলবে, কোনো সমস্যা নেই। শুধু পার্থক্য হবে কোথায়, আশা করি বুঝতে পারো। যদি উলম্বভাবে ঝুলানো হয় স্প্রিং, সেক্ষেত্রে এমজির একটা প্রভাব থাকবে, আর এই ক্ষেত্রে এমজির কোনো ভূমিকা থাকবে না। একমাত্র বল থাকবে কোনটা? প্রত্যয়নী বল। ওকে, তো খেয়াল করে দেখো, এই স্প্রিং হচ্ছে এখন শিথিল অবস্থায় বা সাম্যাবস্থায়। এখান থেকে যদি আমি প্রসারিত করে ফেলি, তাহলে বলো তো সরণ কোন দিকে হবে? সাম্যাবস্থান থেকে মাপতে হবে, থেকে ডানে। কিন্তু ফিরতে চাবে কোন দিকে? যেহেতু টান টান অবস্থায় আছে, শিথিল হতে চাবে। একইভাবে আমি যদি স্কুইজ করে ফেলি, এরকম চাপানো হয়, তখনও সাম্য থেকে কোথায়? বামে, কিন্তু ফিরতে চাবে কোথায়? ডানে। তো এখান থেকে অনেকের একটা কনফিউশন ঠিকই মাথায় আসতেছে, সেটা হচ্ছে এই, যে এটা যদি এরকম অসিলেটিং মোশন হয়, তাহলে এমন হতেই পারে যে এটা মনে করো ডান দিক থেকে কোথায় আসতেছিল, এই মোমেন্টে বামে আসতেছিল, মানে এরকম অসিলেট করার একটা মুহূর্তে এরকম একটা সিচুয়েশন, সেইটার ছবি তুলছি আমরা। তার মানে সে এখন ফিরতেছে কোন দিকে? বাম দিকে। তার মানে এইটাই গতির দিক বা বেগের দিক, আর এটাই অ্যাট দ্য সেম টাইম ত্বরণের দিক। আবার এমনও তো হতেই পারে যে এরকম দুলতেছে দুলতেছে দুলতেছে, এরকম করতে করতে এখন আবার এইদিকে ফিরবে। এখানেও বেগের দিক ডান দিকে, আর ত্বরণের দিকও কোন দিকে? ডান দিকে। এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয় যে এইদিকে ফিরতেছে গতির দিক, এইদিকে এই ত্বরণ, আবার ডান দিকে ফিরতেছে ত্বরণ ডান দিকে। কিন্তু এমন তো হতেই পারে, দুলতেছে দুলতেছে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ডান দিকে। তার মানে ডান দিকে যাওয়ার মুহূর্তে এই এরকম, কিন্তু ওই সময়ও ত্বরণ কোন দিকে? বাম দিকে। কারণ যতক্ষণ সাম্য থেকে ডানে যাবে স্প্রিং টান টান, ফিরতে অবশ্যই যাবে কোন দিকে? সাম্যাবস্থার দিকে। তাহলে এই একটা কেসটা কেমন মনে হয় না, যে গতি যেদিকে ত্বরণ তার উল্টা দিকে। একইভাবে দেখো, ফিরতেছে ফিরতেছে কোন দিকে? বামে ফিরতেছে, এইদিকে একটা বেগের দিক, কিন্তু ত্বরণ অবভিয়াসলি কোন দিকে হবে? ডান দিকে। তার মানে এই স্পেশাল কেসে আবার কি, গতি যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে। তো আমাদের অনেকের মনে প্রশ্নটা জাগে যে এটা কেমন কথা, ত্বরণ এটা কি গতির দিকেই হবে, মানে গতির বিপরীতে কি হতে পারে? এই কোয়েশ্চেনটা মাথায় ঘুরবেই। তো এটা নিয়ে আমরা একটা ডিটেইল আলোচনা করেছিলাম একটা লেকচার ভিডিওতে, শুরুর দিকে, তোমরা আরেকবার দেখতে পারো। যে আমাদের খুব পরিচিত একটা এক্সাম্পল দেখো না, প্রাসের গতি মনে আছে তোমাদের? দ্বিমাত্রিক একটা গতি। তো প্রাসের গতিতে যে কোনো একটা বিন্দুতে বেগ কোন দিকে হয়? কোন দিকে হয়? স্পর্শক বরাবর। কিন্তু ত্বরণ, একমাত্র ত্বরণ কোনটা? জি। এরা কি একই দিকে? অবশ্যই না। তার মানে গতির দিকেই ত্বরণ হবে এমন কোনো কথা নেই। তো এটা তো আমরা দেখালাম 2D গতি বা দ্বিমাত্রিক গতি। কেন আমরা এতক্ষণ যে কথাগুলো বলতেছি এটা তো একমাত্রিক, এক সরলরেখায়। এমন কোন এক্সাম্পল কি আছে কিনা? অবশ্যই আছে। দেখো, আমরা যদি একটা বলকে নিচ থেকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে একটু খেয়াল করো, গতির দিক কোন দিকে? উপরে। বলো তো ত্বরণ কোন দিকে? অবশ্যই নিচের দিকে। কারণ কি, ত্বরণ যদি উপরের দিকে থাকতো, সে আরো বেশি বেগে উপরের দিকে যেত। কিন্তু আমরা জানি একটা সময় সর্বোচ্চ উচ্চতায় কি হয়? বেগ 0 হয়। তার মানে মন্দন কাজ করতেছে বেসিক্যালি। এরপর সর্বোচ্চ উচ্চতা থেকে সে যখন আবার নিচে পড়তে থাকে, তখন গতির দিকও নিচের দিকে, ত্বরণের দিকও কোন দিকে? নিচের দিকে। তার মানে ত্বরণ গতির দিকেও হতে পারে, ত্বরণ এট দ্য সেম টাইম বিপরীত দিকে হতে পারে। তো এটা কোনো ব্যাপারই না, কারণ ত্বরণ আসলে কি মিন করে? গতির পরিবর্তনের হার। তেমন তো হতেই পারে গতি কমে যাচ্ছে, আর এদিকে তেমন হতেই পারে গতি বেড়ে যাচ্ছে। গতি কত সেটার চেয়েও বড় কথা গতির পরিবর্তনটা কি হচ্ছে। তো আমরা ক্লাস 9-10-এ যখন পড়তাম, তখন একটা কোয়েশ্চেনের মুখোমুখি হতাম, প্রায় অবজেক্টিভে কিংবা ক্লাসে যাই বলো, আমার অন্তত হতে হচ্ছে। এটা তো আমরা সবাই চিনি, সরল দোলক, ওই যে সেই বিখ্যাত ভারবিহীন অপ্রসারণশীল নমনীয় সুতা। হ্যাঁ, তো এবং আকারবিহীন আকৃতিবিহীন সাইজ নাই এমন একটা ভারী বব, এই নিয়ে একটা আদর্শ পেন্ডুলাম গঠিত হয়, সরল দোলক। তো এরপর কি করা হয় যে এটাকে একটা সাম্যাবস্থা, এটা হচ্ছে শিথিল অবস্থা বা সাম্যাবস্থা, সেখান থেকে আমরা বিচ্যুত করে নতুন একটা অবস্থানে নিয়ে আসছি। ওকে, এই হচ্ছে সিচুয়েশন। ফলে এটাকে আমরা বলি কৌণিক বিস্তার, যে স্বাভাবিক অবস্থা থেকে কোণের দিক থেকে সর্বোচ্চ কতটুকু টেনে নিয়ে তারপর ছেড়ে দিচ্ছি। ওকে, এতক্ষণ আমরা যে স্প্রিংকে টানছি সেটার নাম কি? রৈখিক বিস্তার। সর্বোচ্চ কতটুকু টেনে ছেড়ে দেওয়া হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখবা যে একটা স্প্রিংকে কতটুকু টেনে ছেড়ে দিচ্ছে এটা তোমার উপর, কিন্তু তার মানে বিস্তার ব্যাপারটা কিন্তু তোমার নিজের উপর। আমরা বিস্তার নিয়ে আরো ডিটেইল আলোচনা করবো, তখন বলবো। তো এখন আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এই, যে ক্লাস 9-এ থাকতে আমরা পড়তাম এমন যে ববটাকে যখন এই পজিশনটাকে বলে বিস্তার অবস্থান, আর এই শিথিল অবস্থানটাকে বলে সাম্যাবস্থান। তো এখন এটা তো আমরা খুবই কমন সেন্স, যে এটা যদি এরকম দুলতে থাকে ববটা, অবশ্যই দুলতে 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 এখানে কি থেমে যায়, তারপর আবার বাড়তে 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 এখানে কি হয়? ম্যাক্সিমাম হয়। সো এটা আমাদের খুবই কমন সেন্স যে এইখানে বেগ হবে 0 আর এখানে বেগ হবে ম্যাক্সিমাম। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। একইভাবে এটা যখন সিমেট্রিক ওয়েতে বাম দিকে যাবে, এখানে আবার বেগ হবে কত? 0। এটা আমরা সবাই বুঝি যে বিস্তার অবস্থানে বেগ হবে সর্বনিম্ন,
আর সাম্যাবস্থানে বেগ হবে সর্বোচ্চ। কিন্তু আশ্চর্য লাগতো যে জিনিসটা, যেখানে বেগ সর্বোচ্চ, ত্বরণের সাথে আমরা জানি বেগের একটা রিলেশন আছে, বেগ সর্বোচ্চ অথচ এখানে ত্বরণ নাকি শূন্য, আর যেখানে বেগই নাই সেখানে ত্বরণ নাকি সর্বোচ্চ, একইভাবে এখানেও ত্বরণ নাকি সর্বোচ্চ। এই জিনিসটা ভাবতে কিন্তু ওই বয়সে আমাদের বেশ কষ্ট হতো যে এটা কিভাবে পসিবল, যে একটা জিনিসের বেগ শূন্য মানে স্থির, এক কথা বলি স্থির, একটা জিনিসের গতি নাই তার আবার গতি বৃদ্ধির হার, সেটা কিন্তু আমরা বলি ত্বরণ। তো এটা কিভাবে পসিবল যে যেখানে গতি নেই সেখানেই নাকি সবচেয়ে বেশি ত্বরণ, আর যেখানে এত এত গতি সেখানে নাকি কোনো ত্বরণ নেই। তা আমরা ভুলটা করি কোথায়, যে আমাদের কনফিউশনটা লাগে কোথায়? ত্বরণ কিন্তু কত বেশি বেগ সেটা না, বেগটা কত বেশি হারে পরিবর্তন হচ্ছে। এটা বলতে কি বুঝলাম, এই একটা গাড়ি আছে সাপোজ, ওকে, তো এই গাড়িটার শুরুতে এবং লাস্টে 1 সেকেন্ড পর বেগ দেওয়া আছে। সাপোজ শুরুতে বলে দিলাম এই গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে, সে 1000 কিলোমিটার/আওয়ার, 1 সেকেন্ড পর এর বেগ হয়ে গেছে 1001 কিলোমিটার/আওয়ার, মানে এত রিস্ক নিতে চায়নি, সে বেগ খুব বেশি বাড়ায় না, কিন্তু স্পিডটা যে কত বেশি এটা তো ভাবতে পারতেছো, হিউজ একটা বেগ। তা আমরা দেখে ভাবতেছি এর কোথাও অনেক ত্বরণ, আসলে কি তাই? 1 সেকেন্ডে কতখানি বাড়ছে? 1, মানে 1 কিলোমিটার/আওয়ার², এটাই হবে কি তার ত্বরণ। তো ঝামেলা হচ্ছে এইটাই যদি এরকম করে অঙ্কটা দেওয়া থাকতো যে শুরুতে কোনো বেগই ছিল না, 1 সেকেন্ড পরে এর বেগ হয়ে গেছে 3 কিলোমিটার/আওয়ার, দেখো বেগের মানের দিক থেকে এদের ধারে গেছেও না, কিন্তু কোথায় 1000 আর 1001, আর এখানে সেখানে 0 আর 3, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জটা কিন্তু হিউজ। 1 সেকেন্ড না, আমরা ওই মেজার করে নিই আর কি, তো একক সময় ধরে নেব আমরা। এখানে কিন্তু ত্বরণের পরিমাণ কত? 3 কিলোমিটার/আওয়ার², যেখানে এখানে ছিল 1, তার মানে বেগের মানটা কত বেশি এটার সাথে ত্বরণের রিলেশন নাই, বেগের মানটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে। এখানে দেখো ছিল 0, হঠাৎ করে কত হয়ে গেছে? 3 হয়ে গেছে, তাই বেগের চেঞ্জটা অনেক বেশি। তাই সাম্যাবস্থায় বেগের মান অনেক বেশি, এটা ম্যাটার না, এই বেগের মানটা কি চেঞ্জ হয় এটা আমরা চেক করব। আর এখানে দেখো বেগের মানটা শূন্য, কিন্তু তার একটু আগে কি ছিল, মানে কত থেকে শূন্য হয়েছে এবং সেটা কত দ্রুত হয়েছে তার উপর ডিপেন্ড করবে এখানে ত্বরণ আদৌ আছে কি নাই। তো আমরা এখানে একটু চেক করব যে বেগের মান অল্প হলেও যে ত্বরণ অনেক বেশি থাকতে পারে, তার একটা প্রমাণ আমরা বাস্তব জীবনে দেখে আসছি, সেই জিনিসটা আমরা এখন একটু বলবো। তো আমরা এখন দেখতে চাই যে একটা বস্তুর বেগ শূন্য তখন তার ত্বরণ থাকতে পারে কিনা। তো কোয়েশ্চেনটা শুনে কেমন একটু অদ্ভুত লাগে যে স্থির বস্তুর আবার ত্বরণ কি। আসলে কোয়েশ্চেনটা একটু পাল্টে বলছি আমরা, বিষয়টা এরকম না যে একটা বস্তু থেমে থাকলে তো আসলে তার কোনো ত্বরণই নেই, থেমে গেলে মানে চলমান অবস্থায় ছিল সেখান থেকে হঠাৎ যদি থেমে যায় অবশ্যই তাকে কি ব্রেক করতে হয়েছে না? ব্রেক মানে ফোর্স, ফোর্স মানে কি থাকবে? ত্বরণ থাকবে। তো আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে চলে যাই, খুবই কমন উদাহরণ, যে আমরা একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছি, তো ছুঁড়ে মারছি মনে করো 20 মিটার/সেকেন্ড বেগে, ওকে। তো আমরা দুটো ফর্মুলাও জানি যে v = কি, উপরের দিকে খাড়া ছুঁড়ে মারলে v = u - gt, আর যে কোনো সময় ত্বরণ আশা করি না বললে বুঝছো, এখানে ত্বরণ একমাত্র ত্বরণ কে? জি ত্বরণ। তাই যদি হয় তো তোমরা একটু, আমি কয়েকটা মান একটু লিখে দিতেছি। তো আমি এখানে দেখাচ্ছি এই যে একদম আদিতে, মানে টাইম যখন কাউন্টিং শুরু করছি তখন বেগ কত ছিল? আদি বেগ 20 মিটার/সেকেন্ড। এরপর আমি খুবই অল্প সময় পর পর, সেই অল্প সময় হচ্ছে 0.1 সেকেন্ড, খুবই ক্ষুদ্র সময় ব্যবধান পর পর আমরা বেগগুলো গুনতেছি। কোন সূত্র দিয়ে? v = u - gt। আদি বেগ 20, 9.8, আর টাইম হচ্ছে 0.01 করে বাড়বে, 0.1 করে বাড়বে। তাহলে 0.1 সেকেন্ড পর দেখো 20 থেকে কত হয়ে গেছে? 19.02। ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখো, এটা বিয়োগ করে 0.1 দিয়ে ভাগ করো। আসলে কি করতেছি? ত্বরণ মানে কি? পরেরটা বিয়োগ আগেরটা ডিভাইডেড বাই কত সময়ের মধ্যে, পরেরটা বিয়োগ আগেরটা ডিভাইডেড বাই কত সময়, 0.1 সেকেন্ডের মধ্যে। স্পষ্ট দেখতে পাবে এটা কত? -9.8। মাইনাস কেন আসছে আশা করি বুঝছো, এটা আসলে ত্বরণ না, বেগের উল্টা দিকে, ফলে বেগ কমে যাচ্ছে সময়ের সাথে। আচ্ছা, 19.02, 18.04, এটাও 0.1 সেকেন্ডের মধ্যে। আবারও তোমরা ক্যালকুলেটর বিয়োগ করো, দেখতে পাবা কি? -9.8। বেগ কিন্তু কমে গেছে, কমতেছে কমতেছে কমতেছে, এরকম একদম শেষ দিককার কয়েকটা বেগ দিলাম। 1.38, 0.4, কোথায় 20 মিটার/সেকেন্ড, আর সেখানে এখন বেগ কত? 1.38। তুমি আবারও ক্যালকুলেট করো, এবং এর সামান্য একটু পরে, আর 0.1 না, তারও কম পরে দেখতে পাবে বেগটা কত হয়ে গেছে? 0। তার আগের মুহূর্তের সাথে তুমি বিয়োগ করে দেখো, আবারও কত পাবা? তার মানেটা কি? একটা মোমেন্টে বেগ শূন্য হয়ে যাওয়ার মানে বেগের পরিবর্তন শূন্য না, তার আগে একটু হইলেও বেগ ছিল, সেটা হঠাৎ করে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, 20,000 ছিল, সেখান থেকে 20,001 হয়েছে, খুব বেশি পরিবর্তন। কিন্তু একটা জিনিস 20 ছিল, সেখান থেকে 0 হয়ে গেছে, পরিবর্তনটা কেমন? অনেক বেশি। সো মানগুলো কেমন ডাজন্ট ম্যাটার,
কতখানি পরিবর্তন ঘটছে এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তাই এটা মাথায় রাখবা, জিরো হলো মানে কিন্তু সারা জীবন জিরো না। এর আগের মুহূর্তেও একটা বেগ ছিল, হয়তো খুবই ছোট 0.01 মিটার পার সেকেন্ড, এরপরেই হয়ে গেছে জিরো। আর এখানে হয়তো অনেক বড় বেগ ছিল, হয়তো 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এর পরেও কেমন ছিল, ওই প্রায় 5 মিটার পার সেকেন্ড, আর মাঝখানে হয়তো 5.0001, একই দিকে এবং বাড়েও নাই বললেও চলে। ফলে বেগের পরিবর্তন হয় না বললেই চলে। এই মুহূর্তে এসে আশা করতেই পারি আমরা এখানে কোনো ত্বরণ নেই, কারণ ত্বরণ যদি থাকতোই এখানে অনেক স্পিড, তারপর স্পিড আরো অনেক বেড়ে যেত, কিন্তু আদৌ বাড়েনি, স্পিড প্রায় কাছাকাছি। তো এটা আমরা এখন আরেকটু চেক করে দেখবো যে আসলে কেন এই জায়গায় ত্বরণটা শূন্য আর এখানে কেন ম্যাক্সিমাম। কমন সেন্স থেকে আমরা একটু বুঝতে পারবো।